প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, লেকচার 3, দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। কয়েকটি দেশের জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক সে দেশের জনগণের মাথাপিছু আয়। তবে একটি দেশ উন্নত, অনুন্নত নাকি উন্নয়নশীল তা নির্ধারণের জন্য মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় ছাড়াও আরও বেশ কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। এক্ষেত্রে অর্থনীতির প্রকৃতি অর্থাৎ অর্থনীতি কৃষিপ্রধান নাকি এর শিল্পায়ন ঘটেছে, সাক্ষরতার হার, জনগণের কাছে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, অর্থনৈতিক অবকাঠামোর ঊর্ধ্বমুখী উন্নয়ন ঘটেছে কিনা, পরিবহন, যোগাযোগ, মূলধন গঠন, বিনিয়োগের হার ঊর্ধ্বমুখী কিনা এসবও বিবেচনা করা প্রয়োজন। তবে বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশকে 3টি প্রধান ভাগে ভাগ করেছে। এগুলো হচ্ছে: নাম্বার 1, উচ্চ আয়ের দেশ, হাই ইনকাম কান্ট্রিজ। নাম্বার 2, মধ্য আয়ের দেশ, মিডল ইনকাম কান্ট্রিজ। নাম্বার 3, নিম্ন আয়ের দেশ, লো ইনকাম কান্ট্রিজ। মধ্য আয়ের দেশকে আবারও দুভাগে ভাগ করা হয়েছে: উচ্চ মধ্য আয়ের দেশ, আপার মিডল ইনকাম কান্ট্রিজ, এবং নিম্ন মধ্য আয়ের দেশ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। কৃষিপ্রধান অর্থনীতি। অতি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষিপ্রধান। যদিও সাম্প্রতিক বছরে দেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2015-16 অর্থবছরে মোট দেশজ উৎপাদনে মৎস্য খাতসহ কৃষি খাতের অবদান প্রায় 16%। দেশের শ্রমশক্তির মোট 45.10% কৃষি খাতে নিয়োজিত। দেশের রপ্তানি আয়েও কৃষি খাতের উল্লেখযোগ্য অবদান আছে। খাদ্যশস্য কৃষি খাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য। বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান এবং জনসংখ্যাও ক্রমবর্ধমান। তা সত্ত্বেও দেশটি ক্রমশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আমাদের শিল্প খাতের অনেক কাঁচামালের যোগান আমরা পাই কৃষি খাত থেকে। কৃষি খাতের প্রকৃতি। কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান ও গুরুত্বপূর্ণ খাত। এটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ। তবে এখন এত গুরুত্বপূর্ণ হলেও কৃষি উৎপাদন প্রণালী সম্পূর্ণ আধুনিক হয়ে ওঠেনি। চাষাবাদের আওতাধীন জমির একটি বড় অংশ এখনও সনাতন পদ্ধতির চাষাবাদ হচ্ছে। এর ফলে কৃষি জমির উৎপাদনশীলতাও কমে যাচ্ছে। এছাড়া এদেশের কৃষি প্রকৃতি নির্ভর। বৃষ্টিপাতের সময় ও পরিমাণ কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব ফেলে। যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিপাত না হলে বা অতিরিক্ত বৃষ্টিপাত হলে
উৎপাদন বিপুল পরিমাণে কমে যায়। কৃষি খাতের আরেকটি বড় ত্রুটি হচ্ছে কৃষক বা কৃষি মজুরদের ন্যায্য মজুরি সব ক্ষেত্রে নিশ্চিত করা যায় না। এছাড়া পরিবহন সুবিধার ও প্রতুলতা ও বাজার ব্যবস্থার ত্রুটির কারণে প্রকৃত উৎপাদকেরা অনেক ক্ষেত্রেই উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় না। এ বিষয়টি দেশের সমগ্র কৃষিক্ষেত্রে একটি বিরূপ প্রভাব ফেলে। শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2011-12 অর্থ বছরে এ খাতের অবদান 31% বেশি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ খাতগুলোর সমন্বয়ে শিল্পখাত গড়ে উঠেছে। শিল্প খাতের প্রকৃতি। মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান হলেও আমাদের শিল্প খাতে মৌলিক ও ভারী শিল্পের বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের অস্তিত্ব নেই বললেও চলে। সার কারখানা, চিনি ও খাদ্য শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প ইত্যাদি দেশের প্রধান শিল্পের অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে হলে দ্রুত শিল্পায়ন প্রয়োজন। এজন্য ভারী বা মৌলিক শিল্প যেমন লোহা এবং ইস্পাত শিল্প, অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি শিল্প ইত্যাদি অত্যাবশ্যক। দেশে ভারী যানবাহন সংযোজন, বিদ্যুৎ সরঞ্জাম ও জলযান নির্মাণ ও মেরামত শিল্প আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জনসংখ্যা দিক্ষ ও শিক্ষার নিম্ন হার। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর জনসংখ্যা দিক্ষ। এদেশের মোট জনসংখ্যা প্রায় 16 কোটি। জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1063 জন। বাংলাদেশ জনসংখ্যাধিক্যের দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমহ্রাসমান। তবে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার উভয়ই তার প্রতিবেশী দেশের চেয়ে অনেক বেশি। জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এখনও সম্পদ হিসেবে বিবেচিত হয়নি। বাংলাদেশের জনসংখ্যা এখনও পর্যন্ত একটি সমস্যা। এর কারণ আমাদের দেশের সাক্ষরতার হার 61.5, অর্থাৎ 38.5% জনগণ নিরক্ষর। নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করা, প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া, এদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, কর্মক্ষেত্রে উদ্যোগী করা, মূলধনের যোগান দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি আমাদের দেশের জন্য একটি বড় চাপের সৃষ্টি করেছে। ব্যাপক বেকারত্ব। জনসংখ্যা দিক্ষ এবং দ্রুত শিল্পায়নের অভাব দেশে বেকারত্বের জন্ম দিয়েছে। বাংলাদেশের মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ বেকার। দেশে মজুরির হার কম হলেও দিনমজুরের অধিকাংশ অর্ধ বেকার হিসেবে গণ্য করা হয়। অল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান, মজুরির নিম্ন হার, ব্যাপক বেকারত্ব ও অর্ধ বেকারত্বের কারণে জনগণের গড় আয় অর্থাৎ মাথাপিছু ইনকাম কম। বাংলাদেশে 2015-16 সালে মাথাপিছু জাতীয় আয় $1,466 মার্কিন। এই আয় প্রতিবেশী শ্রীলঙ্কা ও
ভারতের মাথাপিছু আয়ের চেয়ে কম। নিম্ন মাথাপিছু আয়ের কারণে আমাদের দেশের জীবনযাত্রাও নিম্নমান। সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার। মাথাপিছু আয় নিম্ন হওয়ার কারণে জনগণের সঞ্চয়ের হারও কম, যা জিডিপির 30.08%। তাই মূলধন বা পুঁজি গঠনের এবং উৎপাদনের জন্য বিনিয়োগের হার কম, অর্থাৎ জিডিপির 29.38%। আবার বিনিয়োগের নিম্ন হারের কারণে নতুন শিল্প স্থাপনের গতিও মন্থর, ফলে নতুন কর্মসংস্থানের হার অত্যন্ত কম। বাংলাদেশ এমনই একটি দারিদ্র্যের চক্রের মধ্যে আবদ্ধ। তবে এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য সরকার পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। অবকাঠামোর দুর্বলতা। অবকাঠামো প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পের জন্য ঋণদানকারী অন্যান্য প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানি, জ্বালানি, সেচ ইত্যাদি অর্থনৈতিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। এই আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ। অবকাঠামো উন্নত হলে অর্থনীতির ভিত্তি মজবুত হয়, আর উন্নত না হলে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায় না। বাংলাদেশের অবকাঠামো অনুন্নত এবং অপর্যাপ্ত। বৈদেশিক সাহায্য নির্ভরতা। আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ ও অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল ছিল। তবে বিগত প্রায় এক দশক ধরে বাংলাদেশে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনজনিত কারণে বৈদেশিক উৎস থেকে ঋণ ও অনুদান প্রাপ্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্প মূল্যের কৃষিজাত দ্রব্য, চা, কাঁচা পাট, শিল্পপণ্যের মধ্যে তৈরি পোশাক ও নিটওয়্যার, চামড়া, পাটজাত দ্রব্য, সিরামিক দ্রব্যাদি ইত্যাদি ও শ্রমিক রপ্তানি করে। কিন্তু বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে আছে উচ্চ মূল্যের মূলধন সামগ্রী, যেমন কলকবজা যন্ত্রপাতি, জ্বালানি ও পেট্রোলিয়াম এবং খাদ্য ও বিলাসদ্রব্য, যেমন রঙিন টেলিভিশন, গাড়ি, প্রসাধন সামগ্রী ইত্যাদি। বাংলাদেশ দীর্ঘ সময় ধরেই রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে কম, ফলে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ঘাটতি অব্যাহত আছে। প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উর্বর কৃষিজমি, নদ নদী, প্রাকৃতিক জলাশয় এবং খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, সিলিকা, বালু, সাদামাটি, চীনামাটি, কঠিন শিলা ইত্যাদি। প্রধানত যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে একটি জনগোষ্ঠী মানব সম্পদে রূপান্তরিত হয়। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ এখনও শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। বেকারত্ব ও দারিদ্র্যের কারণে
জনগণের বড় একটি অংশ খাদ্যাভাব ও পুষ্টিহীনতার শিকার। কাঙ্ক্ষিত মানের বিজ্ঞান শিক্ষা, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিস্তার এখনও ঘটেনি। এসব কারণে আমাদের দেশে জনগণের বৃহত্তর অংশ এখনও মানব সম্পদে রূপান্তরিত হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজ হবে বাংলাদেশের অর্থনীতির যে কোনো 3টি বৈশিষ্ট্য বর্ণনা করো। বাড়ির কাজের প্রশ্নটি শিখবে এবং লিখবে। দেখা হবে আরও একটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নতুন অধ্যায় নিয়ে। ধন্যবাদ সবাইকে।